আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? তো আমরা ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে যেগুলো ম্যাথ আসার মতো সেগুলো করতেছিলাম, তাই না? তো সেই ধারা অনুযায়ী আজকে আমরা করব গতিবিদ্যা। তো চলো শুরু করা যাক। দেখা যাক আমাদের গতিবিদ্যাতে কি কি আজকে আছে। চলো শুরু করি। কি কি আছে দেখি। ফার্স্ট ফার্স্ট বলা আছে, দেখো একটি কণা, একটু কালার চেঞ্জ করে নেই। হ্যাঁ, একটি কণা 1.5 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 120 বার আবর্তন করে। রৈখিক বেগ কত? তো এটা তোমার কাছে নরমাল ম্যাথ মনে হইতে পারে, বাট যখন তুমি ক্যালকুলেশন করতে যাবা তখন এটাতে সমস্যা, হ্যান্ড ক্যালকুলেশন চলে আসবে। এখানে বের করতে বলছে কি আমাদের রৈখিক বেগ। রৈখিক বেগটা কি? রৈখিক বেগ হচ্ছে ভি। তোমার দেয়া আছে কি কি তুমি একটু চিন্তা করে দেখো। ব্যাসার্ধ আর দেওয়া আছে, প্রতি মিনিটে 120 বার আবর্তন, এইটা কি দেওয়া আছে বলো তো? এখান থেকে তুমি কি পাবা? এখান থেকে তুমি ওমেগাটা বের করতে পারবা। তাহলে বলো তো এই তিনটার মধ্যে সম্পর্কটা কেমন? হ্যাঁ, এই তিনটার মধ্যে সম্পর্ক হচ্ছে ভি ইকুয়ালস টু আর ওমেগা বা ওমেগা আর। এখন তোমার এই ওমেগার মানটা ডিরেক্ট দেওয়া নাই, কিভাবে দেওয়া আছে? প্রতি মিনিটে 120 বার আবর্তন করে। তাহলে কি তোমার ওমেগার মানটা বের করতে হবে না? চলো বের করি। ওমেগার মান যদি বের করতে চাই, ওমেগার ফর্মুলাটা কেমন দেখো, মনে আছে তোমার? 2 পাই এন নিচে টি, তাই না? এটা হচ্ছে ওমেগার ফর্মুলা। এখন ওমেগার মানটা এখান থেকে আমি বের করব। দেখা যাক আমরা পারি নাকি। তো এইখানে দেখো তো, 2 থাকুক, পাই থাকুক, এন কত বলো তো? এন হচ্ছে 120 বার, তাহলে 120 বসাও। আর টি কত? এই 120 বার ঘুরতে তার কতটুকু সময় লাগছে? প্রতি মিনিটে মানে 1 মিনিট সময় লাগছে 120 বার আবর্তন করতে। তাহলে টির মান হচ্ছে 1 মিনিট, যেটাকে সেকেন্ডে লিখলে আমি কত পাবো? 60 সেকেন্ড। তো এখন এই 60 দিয়ে 120 কে কাটলে কত আসে বলো তো? এখানে একটা 2 আসে না? তাহলে ওমেগার মান আসছে কত? 4 পাই। ক্লিয়ার? এখন এখানে নিয়ে আসো, ওমেগার মানটা তুমি বসো 4 পাই ইনটু আর এর মান কত? ব্যাসার্ধ 1.5 না? 1.5 আর এর মান। তাহলে এখন তুমি এই 4 আর 1.5 কে গুণ করে দেখো তো। আমি মাঝখানে গুণ করে দেখাচ্ছি। 4 আর 1.5 তুমি গুণ করে দেখো কত আসে বলো তো? 4 কে 1.5 দ্বারা গুণ, এটা তোমরা অলরেডি অনেকে বলে ফেলছো। এটা আসে হচ্ছে 6 মিটার। তাও যদি কারো সরি 6 মিটার লেখা উচিত না, 6। তাও যদি কারো প্রবলেম থাকে তুমি গুণ করে দেখবা, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তুমি গুণ করে দেখবা, ওকে? তাহলে এখানে কত আসে? 6 পাই। কিন্তু তোমার অপশন ধরে নাও এটাতে দেওয়া নাই। যদি অপশন পাই দিয়ে দেওয়া থাকে তাহলে তো তুমি আনসার পেয়ে গেছো। কিন্তু আমার অপশন ধরে নাও দেওয়া আছে দশমিকে। তাহলে কি করতে হবে এখানে? এখানে আমার গুণ করতে হবে। কি করতে হবে? গুণ 6 3.14 3.1416। এত বড় আমাদের দরকার নাই, কারণ তোমার অপশন গুলো নর্মালি দেখবা দশমিকের উপর মোটামুটি 2 ঘরই থাকে, ঠিক আছে? এই আমরা বড়টা নিলাম না, জাস্ট 3.14 দিয়ে করে ফেলবো। তাহলে এইটা যদি গুণ করি, কেমনে গুণ করবো দেখো। এর ভিতরে আমি গুণ করে দিচ্ছি 3.14, তার সাথে 6 গুণ। গুণ করো তো দেখি কত আসে। 4 6 24 4, হাতে থাকে 2, 6 কে 6 আর 2 8, তাই না? আর 3 6 কত আসে? 3 6 18। তাহলে কত আসতেছে? 18.84। আমি এখানে কেন দশমিক দিলাম? কারণ এখানে দশমিকের উপর দুইটা সংখ্যা আছে। তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই দশমিকের পরে ডান পাশে দুইটা সংখ্যা রাখতে হবে। তাহলে এটা গুণ করলে কত আসে? 18.84 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? এই ছিল আমাদের এই ম্যাথটা। অনেক ইজি একটা ম্যাথ, বাট এটা ইম্পর্টেন্ট। বোঝা গেছে? চলো একটু সামনের দিকে যাই আমরা, আর কি কি আছে। হ্যাঁ দেখো কি বলছে। বৃত্তাকার পথে 72 কিলোমিটার/আওয়ার বেগে চলমান কোন গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ যদি 1 মিটার/সেকেন্ড স্কয়ার হয়, তবে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? তোমার কি কি দেওয়া আছে? তোমার দেওয়া আছে এইটা হচ্ছে কি ভি দেওয়া আছে, আর এই যে কেন্দ্রমুখী ত্বরণ এটা দেওয়া আছে, ঠিক আছে? এ সি কেন্দ্রমুখী ত্বরণ দেওয়া আছে। তোমার বের করতে হবে কি বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তো তুমি এটা কি জানো বলো তো? যে আমি কি লিখতে পারবো? কেন্দ্রমুখী ত্বরণ ভি স্কোয়ার বাই আর লিখতে পারবো না? দেখো তোমার কি মনে পড়ে? এটাকে মনে পড়ে ওই যে কেন্দ্রমুখী বলের ফর্মুলা পড়ছিলা, এম ভি স্কোয়ার বাই আর। এখানে কি ওই ভি স্কোয়ার বাই আরই হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, তাই না? তো এখন এই জায়গায় আমার কি কিসের কিসের মান জানা?
এই ত্বরণটার মান জানা, কেন্দ্রমুখী ত্বরণ, আর এই বেগের মানটা জানা, আর এর মানটা বের করতে হবে। তাহলে বের করো তুমি। আর ইকুয়ালস টু তুমি বলতে পারবে কি ভি স্কোয়ার বাই এ সি। তাহলে এইগুলোর মান কি আমরা জানি? অবশ্যই জানি, কিন্তু একটু কাজ করতে হবে। ভি কত বলতো? 72 কিলোমিটার পার আওয়ার, তাই না? 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে আবার কি করতে হবে? মিটার পার সেকেন্ডে নিতে হবে। কেমনে করবো বলো? কিলোমিটারকে কি করব? মিটারে করব। তাহলে কি করতে হবে? 1000 দ্বারা গুণ, আর আওয়ারকে আমি কিসে নিয়ে আসবো? সেকেন্ডে। 1 আওয়ার মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে কাটাকাটি করে দেখো তো কি আসে। শূন্য, দুইটা কেটে গেল, থাকে কি 72 এর নিচে 36 না, এটা কেটে গেলে কত? 2 থাকে। 2 আর 10 গুণ করলে দেখো এটা কত আসবে? এটা আসবে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে বসাও 20 স্কোয়ার, আর নিচে ত্বরণের মান কত বলো? এটা অনেক ইজি করে দেওয়া আছে, 1 দেওয়া আছে, তাই না? তাহলে কত আসবে? 20 এর উপর স্কোয়ার করলে, 2 এর উপর স্কোয়ার করলে কত হয়? 4 হয়। তাহলে 20 এর উপর স্কোয়ার করলে কত? একটা জিরো আছে, যদি স্কোয়ার থাকে একটা জিরো তার উপরে স্কোয়ার, তার মানে হয়ে যাবে দুইটা জিরো। যদি একটা জিরো তার উপরে কিউব থাকে তখন হয়ে যায় তো তিনটা জিরো। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমার ব্যাসার্ধ কিসে আসছে? মিটারে আসছে। বোঝা গেছে? এই ছিল আমাদের এই ম্যাথটা। এরপরে কি আছে চলো দেখি। হ্যাঁ, একটি বন্দুকের গুলি কোন দেয়ালের মধ্যে 0.08 এইটা সম্ভবত সেন্টিমিটার দেয়া ছিল। ঠিক আছে, 0.08 সেন্টিমিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়। গুলিটি দেয়ালের মধ্যে আরো কতটুকু প্রবেশ করতে পারবে? এই টাইপের ম্যাথ ফেস করেন সম্ভবত এমন তোমরা কেউ নাই। আমরা সবাই এই টাইপের ম্যাথ ফেস করছি, তাই না? এই টাইপের ম্যাথগুলো আমাদের কেমনে করতে হবে চলো। তো তোমাদের আমি একটা শর্টকাট শিখাই দিব, আশা করি এইটা দিয়েই তোমাদের হয়ে যাবে। শর্টকাটটা কেমন? তোমরা এই যে কতটুকু আর ঢুকবে সেই পরিমাণটা হচ্ছে এক্স। কেমনে বের করবা? উপরে এস, নিচে এন স্কোয়ার মাইনাস 1, এটা দিয়ে তোমার হয়ে যাবে। তো এখানে এনটা কি? এন হচ্ছে কতটুকু বেগ হলে, বেগ বেগ 1/n গুণ হলে। এইটা একটু আমাদের বুঝতে হবে যে বেগ 1/n গুণ হলে। তোমার কিন্তু প্রশ্ন দেওয়া আছে হারানোটা, যে কতটুকু হারায়, তাই না? তো তোমার এইটা এইভাবে ক্যালকুলেশন করে নিতে হবে যে মোট কত, মোট অংশ কত কোনো কিছু ভগ্নাংশের মোট অংশ, মোট অংশ হচ্ছে 1। তাহলে মোট অংশ হচ্ছে 1 মাইনাস কতটুকু হারাইছে বলতো? হারাইছে কত? অর্ধেক। অর্ধেক মানে কত? হাফ। তাহলে আছে কত? বাকি আছে কত? হাফ। তোমার এটা বের করতে হবে। বুঝা গেছে? যদি হারানো থাকে তাইলে এভাবে বের করতে হবে, আর যদি ডিরেক্ট লেখা থাকতো যে বেগ হাফ, অর্ধেক অবশিষ্ট আছে, তাইলে আর এটা করতে হইতো না। এটাই হচ্ছে অবশিষ্ট পরিমাণ। এই যে এন গুণ তখন হয়ে গেছে। বুঝা গেছে? তাহলে হাফ হয়ে গেছে না? তাহলে এন এর মান কোনটা হবে? দেখো তো এটার মধ্যে 1/n 1/2, তাহলে এই 2টা হচ্ছে n এর মান। n এর মান হচ্ছে 2। তাহলে এখানে বসাই দাও, তাহলে তুমি পেয়ে যাবা s কত, কতটুকু প্রবেশ করছিল? 0.08। নিচে কত? 2 স্কয়ার মাইনাস 1, 0.08। নিচে আসছে কত দেখো, 2 স্কয়ার করলে কত? 4 না? 4 থেকে 1 বাদ দিলে আসবে কত? 3। ক্লিয়ার হইছে? এখন এইটা আমার কি করতে হবে? ভাগ করতে হবে। তো দেখো এইটা এখন হচ্ছে আমরা ভাগ করব। তো এই দশমিক গুলা চিন্তা বাদ দাও, বাদ দিয়ে জাস্ট 8 নাও। বোঝা গেছে? জাস্ট 8 যদি নিতে চাই কি করতে হবে? একটু ঠান্ডা মাথায় তুমি দেখবা, আমি এইটাকে দেখো তো উপরে আর নিচে কি 100 দ্বারা গুণ করতে পারি? 0.08 ইন্টু 100, নিচে 3 ইন্টু 100। উপরে নিচে আমি কি করলাম? 100 দ্বারা গুণ করলাম। তাহলে উপরে কি হয়ে যায় দেখো তো? উপরে হয়ে যায় 8 আর নিচে 3 ইন্টু 100 থাকে না? বুঝতে পারছো আমার কথা? 100 দ্বারা উপর নিচে গুণ করলাম, তাহলে উপরে কি 8 হয়ে গেছে আর নিচে 3 ইন্টু 100। এখন 8 কে তুমি 3 দ্বারা ভাগ করতে পারবা, এইটা তো তোমার কাছে ইজি, তাই না? তুমি 8 কে যদি ভাগ করো তাহলে কত? 2 বার যায়, 6 আসে, আসে কত? এখানে 2। ঠিক আছে, তাহলে এখানে একটা দশমিক নাও, তাহলে এখানে কত? একটা 0 আসবে। এখন এর ভেতরে কতবার যায়? 6 বার। তাহলে কত থাকে? 18 থাকে। বাদ দিলে আবার 2, আবার 0, আবার কত? 6, 18 থাকবে, আবার 2। তাহলে 6 6 6 6 এভাবে চলতে থাকবে।
যেটাকে আমি কি বলতে পারবো 2.67 বলতে পারবো না? হ্যাঁ, যেটাকে আমি বলতে পারবো। আমি এই পাশে করে দিচ্ছি ওই ক্যালকুলেশনটা। তাহলে আমার ছিল কত 8 ডিভাইডেড 3 ইন্টু 100, তাই না? এই যে এখানে দেখো এইটুকু কি আসছে 8/3। 8/3 এর মান কত আসছে বলো তো 2.67। তাহলে এইটাকে তুমি লেখো 2.67 নিচে 100 দ্বারা ভাগ করো, তাহলে কত আসবে বুঝতে পারছো? কত আসবে বলো? 100 দ্বারা ভাগ করা মানে কি দশমিকটাকে 2 ঘর সামনে নিয়ে আসা। 2 ঘর যদি সামনে নিয়ে আসি কি আসবে 0.0267। কেমনে আসছে? যখন তুমি 10 দ্বারা ভাগ করবা দশমিকটা 1 ঘর সামনে আসবে, আবার 10 দ্বারা ভাগ করবা আরেক ঘর সামনে আসবে, কিন্তু কিছু নাই, এই জন্য একটা কি নিতে হবে 0 নিতে হবে। তাহলে আমার আনসার কত? আনসার হচ্ছে 0.0267 সেন্টিমিটার। বুঝতে পারছো? সেম ম্যাথ সামনে আমাদের আরো একটা আছে, তো এটা ভালো করে বুঝে নাও, আমি তোমাদের ওইটা করতে দিব। চলো এরপরে কি বলছে দেখো তো, স্থির অবস্থা থেকে কোনো বস্তু সুষম ত্বরণে আনুভূমিক বরাবর যাত্রা শুরু করলো। আনুভূমিক বরাবর যাত্রা শুরু করছে, চতুর্থ ও তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? তো এইটা আমরা কিভাবে বের করব? তো তোমাদের আশা করি মনে আছে, মনে পড়ে এততম সেকেন্ডে অতিক্রান্ত পথ, পঞ্চম সেকেন্ডে, ষষ্ঠ সেকেন্ডে, আমাদের চাইছে কি চতুর্থ আর তৃতীয় সেকেন্ডে। তো এততম যদি পথ বলে তখন সেটা কেমনে করতে হয় বলো তো? হ্যাঁ, একটু মনে কর, ট্রাই করো। ইউ মনে পড়ছে? আচ্ছা, প্লাস বলো ফর্মুলা কি, হাফ এ 2t মাইনাস 1। এরকম ফর্মুলা ছিল না? বলো ঠিক আছে, এটা এরকম ফর্মুলা ছিল না? হ্যাঁ ঠিক আছে, আমি নিজেও দেখে নিলাম যাতে ভুল না হয়। আচ্ছা, তাহলে তোমার কি কি বলছে দেখো তো, তৃতীয় আর চতুর্থের কথা বলছে না? তাহলে তুমি বসায় নাও। শুরুতে বলছিল স্থির অবস্থা থেকে, তো স্থির অবস্থা যদি হয় ইউ এর মানটা কত, এটার মান 0। তাহলে তৃতীয়র জন্য কি হবে, তৃতীয় সেকেন্ডের জন্য হবে s3। আগে আমাদের চতুর্থ বলছিল না, আগে আমি চতুর্থই লিখি। চতুর্থর জন্য যদি বলছে s4, ঠিক আছে s4 চতুর্থ জন্য, তাহলে হাফ এ 4 বসাও, 2 ইন্টু 4 মাইনাস 1 কত আসে, হাফ এ ইন্টু এটা কত বলতো, 4 দুগুণে 8 থেকে 1 বাদ দিলে এটা থাকে 7। এটা এরকমই রাখো, কেন রাখতেছি দেখাচ্ছি। যখন তুমি s3 বের করবা তৃতীয় সেকেন্ডে কত বলতো, হাফ এ 2 ইন্টু 3 মাইনাস 1, এটার জন্য কত আসে, হাফ এ কত বলো, এটা 6 থেকে 1 বাদ দিলে 5। এখন তুমি যদি অনুপাত করো, কি চাইছে চতুর্থ ও তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত, তাহলে অনুপাত যদি বের করতে বলে তাহলে অনুপাতটা বের করো, চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত পথ, তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত পথ, অনুপাত হয়েছে না? তাহলে মান বসাও, s4 কত ছিল, হাফ অফ এ ইন্টু 7, তৃতীয় কি ছিল হাফ অফ এ, এটা ইন্টু 5, তাহলে কত আসে, এটা কেটে যে থাকবে কত 7/5। বুঝতে পারছো কথা? আমি ডিটেলসে করে দিলাম। তোমার যখন তুমি আনসার করবা যদি এটা কখনো প্রশ্নে আসে, তোমার এত ডিটেলসে করার দরকার নেই, বোঝা গেছে? তুমি এত ডিটেলসে করবা না, তুমি জাস্ট দেখো এটা বের করবা, ডিরেক্ট এটা বের করবা, তো দুইটাতে হাফ এ আছে, জাস্ট এটা মাথা থেকে আউট করে দিবা, 7:5। ক্লিয়ার হয়েছে? তাইলেই তুমি মোটামুটি 30 সেকেন্ডের মধ্যে বা 40 সেকেন্ডের মধ্যে এটা সলভ করতে পারবে। তোমার তো এত সুন্দর করে এত কিছু লেখার দরকার নাই, জাস্ট তাড়াতাড়ি করে এইটা বের করে নিবা, এটা বের করে নিবা, 7/5। ক্লিয়ার? চলো সামনের দিকে যাই আমরা, কি আছে সামনে দেখা যায়। কি বলছে দেখো তো, 200 মিটার দীর্ঘ একটি ট্রেন 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে চলতে 60 মিটার দীর্ঘ একটি ব্রিজ অতিক্রম করে। ব্রিজটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তো আমরা নরমালি জানি কি বেগ দেওয়া আছে, আমরা নরমালি জানি s ইকুয়ালস টু vt, তাই না? এখন আমরা যদি সময় বের করতে চাই t ইকুয়ালস টু কি s/v, এখানে কোনো সমস্যা নাই, এইটুকুতে কোনো সমস্যা ছিল না, যে আমরা নরমালি এখান থেকে বের করতে পারবো যদি আমি অতিক্রান্ত দূরত্ব আর বেগটা জানি, এই ফর্মুলাতে কারো কোনো সমস্যা নাই। তো এখানে সমস্যা যেটা হবে সেটা হচ্ছে s বের করাতে। তো এটা খুব মনোযোগ দিয়ে দেখবা, আমি এই পাশে তোমাদের দেখাচ্ছি এটা কিভাবে তোমাদের বের করতে হবে, এটা একটু এই পাশে দেখো। তো এইটা হচ্ছে ধরে নাও তোমার ব্রিজটা,
এইটা হচ্ছে তোমার ব্রিজ। এই ব্রিজটার দৈর্ঘ্য কত দেওয়া আছে? 600 মিটার। এইটা হচ্ছে তোমার ব্রিজ। আর ট্রেন আমি আঁকাচ্ছি, এইটা হচ্ছে তোমার ট্রেন, এইটা হচ্ছে তোমার ট্রেন। ট্রেনটা হচ্ছে 200 মিটার। এখন এই ট্রেনটা যদি পথ অতিক্রম করতে চায়, কি করতে হবে? এখান থেকে হিসাব শুরু আমাদের, কারণ এইটা কি ব্রিজের শুরু না? তো ট্রেন পুরাপুরি যদি অতিক্রম করতে চায়, ট্রেন মাঝখানে আসলো, এখান থেকে যাচ্ছে, তো এইটা যদি অতিক্রম করতে চায়, এটা পুরাটাকে এদিকে এইভাবে এসে এই পর্যন্ত যাইতে হবে। তার পেছনের অংশটা অবশ্যই এটা ক্রস করতে হবে। তাহলে কি এইরকম হয়ে যাবে না? দেখো তো, এটা কি এইরকম হয়ে যাবে না? আমার কথা কি বুঝতে পারছো? আমি আবারও বলতেছি, এইটা কি আমার ট্রেন না? তো ট্রেন এই মোমেন্টে সে ব্রিজে আসছে, তো এখান থেকে আমরা হিসাব শুরু করতেছি। যেখানে সে ব্রিজে আসলো, এখানে থেকে আমাদের হিসাবটা শুরু। এখন ব্রিজটা অতিক্রম যদি করতে চাই, ট্রেনটার উপর দিয়ে যাচ্ছে, এই যে আমার হাতের এইটুকু হচ্ছে ট্রেন, এটা এইভাবে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখানেই কিন্তু শেষ হয়নি, অতিক্রম করছে, এখনো করেনি। অতিক্রম করতে হলে তাকে এইভাবে এইটুকু যাইতে হবে, তার পিছনের অংশটা অবশ্যই ক্রস করতে হবে। তাহলে কি হবে দেখো তো, এখন তাহলে ডিস্টেন্স কতটুকু ডিস্টেন্স সে অতিক্রম করছে? এই 600, আর এটা কত ছিল? 200 না? তাহলে তার মোট এস হবে কত? 600 প্লাস 200। এইটা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এইটা অবশ্যই মাথায় রাখতে হবে। যদি কোনো ট্রেন এইভাবে ব্রিজ অতিক্রম করে, অবশ্যই ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য যোগ করে দিতে হবে, ঠিক আছে? চলো, তাহলে এখন তো তোমাদের সমস্যা নাই যে কত এস এর মান কত আসছে, 800 মিটার। এখন বেগের মানটা দেখো তো, কি দেওয়া আছে? 36 কিলোমিটার পার আওয়ার না? 36 কিলোমিটার পার আওয়ার যদি থাকে, তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে কেমনে করতে হয়? মিটার করার জন্য 1000 দ্বারা গুণ, সেকেন্ড করার জন্য 3600 দ্বারা ভাগ। 0 0 0 0 কেটে গেল, 36 36 কেটে দেখো থাকবে কত? 10 মিটার পার সেকেন্ড। এখানে জাস্ট বসাই দাও 10, তাহলে কত আসে? 80 সেকেন্ড। বুঝতে পারছো? এই টাইপের ম্যাথগুলা তোমাদের মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। এখানে খুব বেশি ক্যালকুলেশন নাই, জাস্ট ছোট্ট একটা ম্যাথ, কিন্তু তোমার এই কনসেপ্টটা থাকতে হবে যে যদি ট্রেন ব্রিজ অতিক্রম করে, অবশ্যই তোমার ব্রিজের দৈর্ঘ্য সাথে ট্রেনের দৈর্ঘ্য দুইটাই নিতে হবে। বুঝতে পারছো? চলো আমরা সামনের দিকে যাই। এরপরে কি আছে? হ্যাঁ, এক ব্যক্তি 7 কিলোমিটার পার আওয়ার বেগে তার গন্তব্যে পৌঁছান এবং 8 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্বের স্থানে ফিরে আসেন। তার গড় বেগ কত? এই ম্যাথটাও একটু বুঝতে হবে। দেখো এইগুলো ম্যাথ খুব ছোট, ম্যাথগুলা খুবই ছোট। জাস্ট তোমার আমি ফরম্যাটটা তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে করবে। এত বড় তোমাদের করার দরকার নাই, তোমরা জাস্ট কনসেপ্টগুলো জেনে রাখো। দেখো এটার কনসেপ্টটা কেমন, তো এখান থেকে যাত্রা শুরু করছে, ঠিক আছে? এখান থেকে যাত্রা শুরু করছে, এই জায়গায় তার যাত্রাটা শেষ হয়ে গেছে, তাই না? এখান থেকে সে যাত্রা শুরু করছে। তো যখন সে গেছে, আমি যে লাল কালিতে যাওয়া বুঝাচ্ছি, যাওয়ার সময় ধরে নাও, যাওয়ার সময় তার সময় লাগছে কতটুকু? T1 সময় লাগছে যাওয়ার সময়। আসার সময় আমি একটু অন্য কালার দিয়ে দেখাই। এখান থেকে সে যখন আসছে এই জায়গায়, আসার সময় তার সময় লাগছে কত? T2। কেন সময় আলাদা হলো? সময় আলাদা হয়েছে কারণ বেগ হচ্ছে আলাদা। বুঝতে পারছো? বেগটাও পাশে লিখে দেই, তাহলে তোমাদের সুবিধা হবে। কারণ যাওয়ার সময় তার বেগ ছিল কত? 7 কিলোমিটার পার আওয়ার। আর আসার সময় তার বেগ কত ছিল? আসার সময় তার বেগ ছিল 8 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারছো? যেহেতু একটা 7 কিলোমিটার পার আওয়ার আর একটা কি 8 কিলোমিটার পার আওয়ার, এই জন্য তার সময়টা আলাদা হয়ে গেছে। ক্লিয়ার হয়ে গেছে তোমাদের? আচ্ছা, তো এখন তুমি আমাকে বলো তো, এই যাওয়ার সময় এখান থেকে এইটুকু যে ডিস্টেন্স ছিল, যাওয়ার সময় যে ডিস্টেন্স, আসার সময় ডিস্টেন্স, মানে যাওয়ার সময় যতটুকু পথ অতিক্রম করছে, আসার সময় কি অতিক্রান্ত পথ কি আলাদা হয়ে গেছে না সেম হয়ে গেছে? সেম না? স্মরণ কি এখান থেকে এইটুকু বা এখান থেকে এইটুকু। বুঝতে পারছো এই কথা? যাওয়ার সময় যতটুকু পথ অতিক্রম করছে, আসার সময় ততটুকু পথই অতিক্রম করছে, তাই না? বেগের ক্ষেত্রে এটা আসলে অতিক্রম পথ বলা উচিত না, কি বলা উচিত? স্মরণ, যে এই যাওয়ার সময়ও এস, আসার সময়ও এস। এখন তোমরা গড় বেগ যদি হিসাব করতে চাও, গড় বেগ কি ছিল বলতো? আমি একটু লিখে দিচ্ছি। গড় বেগ ছিল হচ্ছে, গড় বেগ ইকুয়ালস টু
মোট দূরত্ব বা মোট কতটুকু দূরত্ব অতিক্রম করছে, নিচে মোট কতটুকু সময় লাগছে। ঠিক আছে, তাহলে বের করো, চলো দেখা যাক। তো মোট দূরত্ব কত হবে এখানে বলো তো, এস প্লাস এস। তাহলে মোট দূরত্ব কত, এস, আমি ধরলাম এটা কতটুকু গেছে এস, আবার আসা এস। সময় কত বলো তো, t1 প্লাস t2। ঠিক আছে, এখানেই সমস্যাটা শুরু। তো আমি t1 t2 কিছু জানি না, এইটা আমার বের করে নিতে হবে। কিভাবে করব, যাওয়ার সময়ও অতিক্রান্ত দূরত্ব এস, আসার সময় অতিক্রান্ত দূরত্ব এস, তাই না? তাইলে যাওয়ার সময় আমি এটা কি বলতে পারবো, এস ইকুয়ালস টু ভিটি ইউজ করতে পারবো না, এস ইকুয়ালস টু 7t1 বলতে পারবো না? আসার সময় এস ইকুয়ালস টু 8t2, তাহলে t1 ইকুয়ালস টু কি করতে পারবা, এস বাই 7, t2 কি বলতে পারবা, এস বাই 8। এইটা এখানে বসাই দাও, দেখো কি আসে এখানে, উপরে 2s, নিচে s বাই 7 প্লাস s বাই 8। ঠিক আছে, তো আমি তোমাদের অন্য একটা পেজে দেখাই। তাইলে আমার গড় বেগ v ছিল কত, উপরে আসবে 2s আর নিচে কত, s টা যদি কমন নেই তাহলে 1/7 প্লাস 1/8, এটা আসে দেখো তো, এটা আসে? আমি আবার একটু দেখাচ্ছি যদি প্রবলেম হয়। s টা যদি আমি কমন নেই 1/7 প্লাস 1/8 আসে। হ্যাঁ, তাহলে ফরম্যাটটা আমি তোমাকে দেখাচ্ছি যে 2/1 প্লাস 7 1/8। এইটা তুমি মনে রাখবা কিভাবে, যদি যাওয়ার সময় v1 বেগে যাই এবং সেম পরিমাণ পথ v2 বেগে ফেরত আসে, তাহলে ম্যাথ করবা তুমি কিভাবে, তুমি গড় বেগ বের করবা ডিরেক্টলি 2 ডিভাইডেড 1/v1 প্লাস 1/v2। দেখো এই ফরম্যাটই এতক্ষণ ধরে তোমাকে নিয়ে আসলাম, তোমার এত কিচ্ছু করার দরকার নেই, তুমি পরীক্ষায় জাস্ট এইটা ইউজ করবা, করলে তোমার মান চলে আসবে। আমার কথা কি বুঝতে পারছো? আবার আমি বলতেছি, তুমি পরীক্ষায় এই কাজটা করবা, তোমাদের এইটা দেখানোর জন্যই আমি এত কিছু করলাম, জাস্ট তোমাদের দেখানোর জন্য। ঠিক আছে, তো এটা আমরা সলভ করি। লসাগু কত হয়, লসাগু হয় 56, তাহলে কত থাকে 8 প্লাস 7, তাই না? তো 56 উপরে চলে গেলে কি হবে, 2 ইন্টু 56, নিচে কত 15। তাহলে এখন ভাগ করতে পারবা না, 56কে 15 দ্বারা ভাগ করো। কেমনে ভাগ করতে হবে, 3 দ্বারা করলে কত 45, নিচে কত আসে দেখো 11 আসে, তাই না? তো 11-এর মধ্যে যাচ্ছে না, তাহলে কি করতে হবে, একটা দশমিক নিয়ে একটা শূন্য নাও। এর মধ্যে কতবার যায় দেখো তো, 7 বার মেবি যায়, তাই না? 7 বার গেলে কত হয়, 7 বার গেলে হয় 105, থাকতেছে তাহলে কত শুধু 5, তাহলে একটা শূন্য নিলাম, তারপরে যাচ্ছে 3 বার, তাহলে 45, তাহলে আবার থাকে 5, তাহলে এরকম 3 3 যাইতে থাকবে, তাই না? তো এইটুকুর মান কত, তাহলে 2 ইন্টু 3.73, এটা গুণ করে দেখো কত আসবে বলো, এটা এখন পারা উচিত। এটা আসবে 7 পয়েন্ট কত আসে, 3.5 চলে গেলে তাইলে থাকে হচ্ছে 46। এটা জাস্ট একটু করে দেখবা, বোঝা গেছে? তোমার এত বড় ম্যাথ করতে হবে না, আবারও আমি বলতেছি এত বড় ম্যাথ তোমাদের করতে হবে না, তোমরা জাস্ট ডিরেক্টলি যেটা ইউজ করবা সেটা হচ্ছে, আমি তোমাদের এটা আবারও লিখে দিচ্ছি যে এই শর্টকাটটা জাস্ট ইউজ করবা, যে v ইকুয়ালস টু 2/1/v1 প্লাস 1/v2। কেমনে আসছে পুরাটা আমি দেখাইছি তোমাদের, ঠিক আছে? কিভাবে আসে আমি পুরাটাই দেখাইছি, তোমরা জাস্ট এটা ইউজ করে এক লাইনের মধ্যে করে ফেলবা। ঠিক আছে, চলো সামনের দিকে যাই, কি আছে আমাদের দেখা যাক। মুক্তভাবে পড়ন্ত বস্তুর 1 সেকেন্ড 2 সেকেন্ড ও 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? তো মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে 3টে ফর্মুলা ছিল, তার মধ্যে একটা ছিল, এটা কি তোমাদের মনে পড়ে, যে h সমানুপাতিক t স্কয়ার, মনে পড়ে? যদি এটা মনে থাকে তাহলে আমাদের ম্যাথ শেষ। তাহলে 1 সেকেন্ডে এখানে 1 বসাও, কত 1, 2 সেকেন্ডে 2 স্কয়ার হয়ে যাবে কত 4, 3 সেকেন্ডে 3 স্কয়ার হয়ে যাবে 9। তাহলে এটার জন্য কত হবে 1, এটার জন্য 4, এটার জন্য 9, তাহলে অনুপাত কত 1:4:9। তোমার তাহলে কি মনে রাখতে হচ্ছে, জাস্ট মনে রাখতে হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে h সমানুপাতিক t স্কয়ার। ঠিক আছে, চলো সামনের দিকে যাই আমরা। হ্যাঁ, এইটা একটা ভালো ম্যাথ, দেখো কি বলছে,
একটি ট্রেন স্থির অবস্থা থেকে, তার মানে আদিবেগ 0, স্থির অবস্থা থেকে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলা শুরু করলো। একই সময় একটি গাড়ি 100 মিটার পার সেকেন্ড সমবেগে ট্রেনের সমান্তরালে চলা শুরু করলো। ট্রেনটি গাড়িটিকে কখন পিছনে ফেলবে? এটা ছোটবেলায় তোমাদের ম্যাথ, তাও দেখাচ্ছি। দেখো, এইটা হচ্ছে শুরুর জায়গা। এখান থেকে গাড়িটা কি করছে, 100 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে। আবার ট্রেনটা কি করছে দেখো তো, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাওয়া শুরু করছে। ঠিক আছে, তো এইটা যেহেতু সমবেগে আছে, এটা একটু মনে রাখো, এটা যেহেতু সমবেগে আছে, এইটা তো একটা নির্দিষ্ট স্পিডে যাচ্ছে। ত্বরণে থাকা মানে কি, প্রথমে সে আদিবেগ কত ছিল, 0। 10 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে যাওয়া মানে কি, ত্বরণে যাওয়া মানে কি, যে প্রত্যেক সেকেন্ডে তার বেগ 10 মিটার পার সেকেন্ড বাড়তিছে, তাই না? তাহলে ধীরে ধীরে সে তার স্পিড বাড়বে। তো ধরে নাও এই জায়গায় যে এটা তো যাচ্ছে এরকম, এটা এরকম প্রথমে আসতে যাচ্ছিল, তারপর ধীরে 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 এখানে যে সে মিলিত হয়েছে। তাহলে মিলিত হওয়ার পর দেখো তো এই দূরত্বটা কি দুজনের সেম না? যেহেতু একই জায়গা থেকে শুরু করছে, তাহলে দূরত্ব কি সেম হবে না? এখন তুমি তোমার ছোটবেলা ফর্মুলা ইউজ করো। গাড়ির ক্ষেত্রে কি হবে, অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়ালস টু কি জানি আমি, ভিটি না? জানি না আমরা সবাই, এস ইকুয়ালস টু ভিটি। আর এটা যেহেতু ত্বরণে যাচ্ছে, ত্বরণের সূত্র কি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন দুটা কি একই জায়গা থেকে যাত্রা শুরু করছে, এখানে মিলিত হয়েছে, পথ কি দুটার সেম পথ না? তাহলে এস ইকুয়ালস টু, তুমি এস লিখে দিয়ে ম্যাথটা করতে পারবা। বুঝতে পারছো কথা? বলো, বুঝতে পারোনি? যে এখান থেকে যাত্রা যেহেতু শুরু করছে, এখানে মিলিত হয়েছে, তাহলে এই যে পথটা দুজনের জন্য কি হবে, সেম হবে। তাহলে এখন তুমি মান বসাও। আদিবেগ ছিল কত ট্রেনটার, স্থির অবস্থা, তার মানে 0। এখানে বসাও গাড়িটার বেগ কত, 100, তাহলে 100 টি ইকুয়ালস টু হাফ অফ, এর মান কত বলো তো, ত্বরণ 10 ইন্টু টি স্কয়ার। তাহলে কত হবে দেখো, এই যে এই পাশে একটা টি আছে আর এই পাশে টি আছে, কেটে দিলে এই পাশে শুধু টি থাকবে না? তাহলে এই পাশে হচ্ছে 100, দুই দিকে 10 কে কাটলে 5 টি, তাহলে টির মান কত আসে, 100/5। 100/5 করলে কত আসবে, এটা আসবে 20 সেকেন্ড। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে এখন? যদি ক্লিয়ার না হয় আরেকবার একটু দেখবা। এটা তোমাদের কিন্তু ছোটবেলায় এই ম্যাথটা ছিল, আরো কঠিন ছিল, এটা কিন্তু আরেকটু সহজ করে দিচ্ছে তোমাদের। বোঝা গেছে? চলো সামনের দিকে যাই আমরা। হ্যাঁ, কি বলছে দেখো তো, একটি গাড়ি চলা শুরু করার 45 সেকেন্ড পর বেগ হয় 8 মিটার পার সেকেন্ড, 75 সেকেন্ড পর বেগ হয় 23 মিটার পার সেকেন্ড। গাড়িটির গড় ত্বরণ নির্ণয় করো। তো গড় ত্বরণের ক্ষেত্রে তুমি যেটা মনে রাখবা, গড় ত্বরণ, গড় ত্বরণের ক্ষেত্রে কি মনে রাখতে হবে, উপরে উপরে হচ্ছে বেগের পরিবর্তন, নিচে সময়ের পরিবর্তন। ঠিক আছে, ত্বরণ মানে আমরা কি জানি, বেগ বাই সময় না, বেগের পরিবর্তন বাই সময়। আর গড় ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তন কত বলতো, কত থেকে কত হয়েছে, হ্যাঁ তাহলে 23 হয়েছে, 23 মিটার পার সেকেন্ড বেগ হয়েছে, আর আগে ছিল 8। সময় 75 সেকেন্ড, আর আগে সময় কত ছিল, 45 সেকেন্ড। চলো এটা হাতে কিছু করা যায় নাকি দেখা যাক। 23 থেকে 8 বাদ দিলে কত থাকে বলতো, থাকে হচ্ছে 15। 75 থেকে 45 বাদ দিলে কত থাকে, এটা থাকে হচ্ছে 30। তাহলে ভাগ করলে কত থাকে, হাফ। হাফ মানে কত, 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পারছো? একদম ইজি একটা ম্যাথ এটা। ঠিক আছে, চলো এরপরে কি আছে দেখা যাক। হ্যাঁ, এটাতে কি বলছে দেখো, দুটি ইঞ্জিন চালিত নৌকা যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে প্রতিযোগিতা শুরু করে। তাহলে এখান থেকে তারা ধরে নাও প্রতিযোগিতা শুরু করছে, এইটা হচ্ছে প্রথম নৌকা, এটা যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর এইটা শুরু করছে 5 মিটার পার সেকেন্ড বেগে। তাদের ত্বরণ যথাক্রমে 2 মিটার পার, এইটার হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ, আর সেকেন্ডটার ত্বরণ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, দুজনের ত্বরণও দেওয়া আছে। দুটি নৌকা একই সময়ে শেষ প্রান্তে পৌঁছালো, একই সময় যাত্রা শুরু করছে, একই সময়ে শেষ প্রান্তে পৌঁছায়, তারা কত সময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এটা আগে যে ম্যাথটা আমরা করলাম ওই ম্যাথের মতো মনে হচ্ছে না,
হ্যাঁ সেম। আগেরটা শুধু ছিল একটা সমবেগ আর একটা কি ছিল ত্বরণ, আর এই ম্যাথটাতে দেখো দুইটাতেই ত্বরণ দেওয়া আছে। তাহলে প্রথমটার জন্য কি হবে বলো তো, এস ইকুয়ালস টু কি হবে প্রথমটার জন্য, ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। প্রথমটার জন্য ইউ ওয়ান এ ওয়ান, ঠিক আছে। ইউ ওয়ান কত বলো তো আদিবেগ, প্রথমটার জন্য 10 তাই না, তাহলে 10t প্লাস হাফ এ, সরি এ তো আমাদের দেওয়াই আছে, হাফ এ ওয়ান কত 2 না, 2t স্কোয়ার, তাহলে কত থাকে 10t প্লাস হাফ আর 2 কাটলে শুধু t স্কোয়ার। এখন দ্বিতীয়টার জন্য এই পাশে করি, দ্বিতীয়টার জন্য কত বলো, ইউ টু টি প্লাস হাফ এ টু টি স্কোয়ার, তাহলে ইউ টু কত আদিবেগ কত বলো তো 5, তাহলে 5t প্লাস হাফ অফ 3t স্কোয়ার, এটা করলে 5t প্লাস 1.5t স্কোয়ার। 1.5 কেমনে লিখলাম, এই যে 3/2 করলে কি আসে 1.5। তাহলে এখন বলো এই প্রতিযোগিতা কি এর জন্য আর এর জন্য কি আলাদা প্রতিযোগিতা নাকি একই প্রতিযোগিতা? যদি একই হয় এই অতিক্রান্ত দূরত্ব কি সেম হবে না দুজনের জন্য? যদি সেম হয় তাহলে দেখো এই যে এইটা আর এইটা আমরা কি সমান লিখতে পারবো? কেন লিখতেছি, কারণ দুইজন এখান থেকেই প্রতিযোগিতা শুরু করছিল, এই জায়গাতেই শেষ করছে, তাহলে দুইজনের জন্য এসটা কি হবে সমান হবে। যদি সমান হয় তাহলে আমি কি লিখতে পারবো, দেখো 10t প্লাস টি স্কোয়ার, এটা ইকুয়ালস টু কি আসবে 5t প্লাস 1.5t স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে আমাদের কি বের করতে বলছে, এই যে কত সময় তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, তাহলে আমাদের কি বের করতে হবে, টি এর মানটা বের করতে হবে। চলো দেখা যাক কিভাবে আমরা বের করতে পারি। 5t টাকে এই পাশে নিয়ে আসো, 10t minus 5t, আর এই পাশে 1.5t স্কোয়ার মাইনাস টি স্কোয়ার, ঠিক আছে। হ্যাঁ তাহলে আমি এই পাশে একটু মিশাই দিচ্ছি, কারণ এখন আমাদের এইগুলা বোঝা হয়ে গেছে, এগুলা বোঝা হয়ে গেছে আমাদের, এখন জাস্ট এখানে একটু ক্যালকুলেশন করব। এটা যদি ক্যালকুলেশন করি দেখো কি আসবে এখান থেকে, এই পাশ থেকে কি আসবে, এখান থেকে আসতেছে কত 5t, ঠিক আছে। আর এখান থেকে 1.5 থেকে 1 বাদ দিলে 0.5t স্কোয়ার, বলো টি আর টি স্কোয়ার, তাহলে এই পাশে শুধু একটা টি থাকবে, তাহলে টি ইকুয়ালস টু হবে কি 5/0.5, তাহলে কত, এটা আসবে 10 সেকেন্ড। বুঝতে পারছো কেমনে আসছে? যদি কেউ না বুঝো আবার পুরোটা দেখবা, একই টাইপের ম্যাথ আমরা কিন্তু দুইটা করলাম, বুঝা গেছে। চলো সামনের দিকে যাই। এই ম্যাথটা তোমাদের আমি করতে বলবো, কারণ এই ম্যাথে পুরো কনসেপ্ট প্লাস একটা ম্যাথ আমরা করে ফেলছি, যে কোনো তক্তা এত ভেদ করার পরে অর্ধেক বেগ হয়ে গেল, আগেরটা বলছিল অর্ধেক বেগ হারাই, দুটা ম্যাথ সেম, বাট অর্ধেক না বলে যদি অন্য কিছু বলে সেক্ষেত্রে তোমার একটু চিন্তা করতে হবে। কি চিন্তা করতে হবে, আগের ম্যাথে আমি সবকিছু বলে আসছি, তো এইটা তোমরা অবশ্যই আনসার করে কমেন্টে বলবা, ঠিক আছে। আমি তোমাদের কমেন্ট চেক করব, যারা ঠিক বলবো তাদেরটাতে আমি রিপ্লাই দিব, ভুল হইলেও তাদের আমি বলে দিব। বুঝা গেছে? তাহলে এইটা তোমরা নিজেরা করবা। এরপরে কি আছে দেখো, একটি বস্তু স্থির অবস্থা থেকে সমত্বরণে চলে, একটা বস্তু স্থির অবস্থা থেকে সমত্বরণে চলে, বলছে 12তম সেকেন্ডে বস্তুটি 0.72 মিটার এবং 16তম সেকেন্ডে বস্তুটা 0.97 মিটার দূরত্ব অতিক্রম করলে বস্তুর ত্বরণ কত। কি কি মনে রাখতে হবে তোমার, স্থির অবস্থা তার মানে ইউ হচ্ছে 0। এখন তম সেকেন্ডের ফর্মুলা কি একটু আগে দেখাইছি না, যে তম সেকেন্ডের জন্য ফর্মুলাটা হচ্ছে ইউ প্লাস কি ছিল হাফ এ টু টি মাইনাস 1, ঠিক আছে। তো এখন তাইলে তুমি এই জায়গায় 12তম আর 16তমের জন্য বসাইলেই ম্যাথটা শেষ। তা আরো ইজি হয়েছে, এটা 0 হয়ে গেছে, তাহলে S12 12তমের জন্য কত হবে, 12তমের জন্য কত বলো তো, হ্যাঁ এই টি এর মান কত, টি এর মান হচ্ছে 12 24, আচ্ছা আমি করে দিই, অনেকের প্রবলেম হতে পারে আমি করে দিচ্ছি, হ্যাঁ
24 মাইনাস 1, আচ্ছা একবারে লিখে দিচ্ছি 23। এটা আসে কত? 23। তাহলে আমার তো এখান থেকেই মান চলে আসে, ঠিক আছে? এখান থেকেই S12 এর মান কত দেওয়া আছে? বস্তুটি এত সেকেন্ডে 0.72 মিটার, হ্যাঁ 0.72, এটা হ্যাঁ এটা নিয়ে আসছি 23 জাস্ট আমি একটু দেখি এই ম্যাথটাতে কোনো প্রবলেম আছে নাকি। আচ্ছা দেখা যাক, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ফেলি, ঠিক আছে? তাহলে এই ইকুয়ালসটা আমি কি বলতে পারবো, কি থাকবে দেখো, উপরে 2 ইন্টু 0.72 আর নিচে কি আসবে, এখানে কত ছিল? 23 ছিল, তাই না? এখন উপরে একটু গুণ করে দেখো তো কত আসে, 2 ইন্টু 0.72, ঠিক আছে? এটা গুণ করলে কত আসে? আচ্ছা আমি তোমাদের এটা গুণ করে দেখা দিচ্ছি, হ্যাঁ 0.72 নিচে হচ্ছে 2, তাহলে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 হাতে থাকে 1, তাহলে 1.44 আসতেছে, ঠিক আছে? তো এইটা আমরা এখানে বসাই 1.44 নিচে 23, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ম্যাথ। যদি আমার মনে হচ্ছে হয়তোবা এই ম্যাথে প্রবলেম থাকতে পারে, যদি থাকে তাহলে আমি তোমাদের কমেন্টে পুরো ডিটেলসে আমি আবার কমেন্টে লিখে দেবো, ঠিক আছে? এই ম্যাথটা তোমরা পরে একটু কমেন্টে চেক করে দিবা। বুঝতে পারছো? তো সম্ভবত আমাদের আর কিছু নাই, হ্যাঁ এই ছিল আমাদের গতিবিদ্যা, এরপরেও আমাদের সব চ্যাপ্টারগুলো চলে আসবে, ঠিক আছে? ভালো থাকো তোমরা, আল্লাহ হাফিজ।